আমি যদি পরবর্তীতে এডুকেশন সেক্টরে ইনভলভ না হতাম, তাহলে কিন্তু আমি এতগুলো কোম্পানি বা এতগুলো ভ্যালু এড করতে সক্ষম হতাম না। আজ কিন্তু আমার প্রতিষ্ঠানের টপ লেভেলের মেজরিটি পিপল কিন্তু আমারই ছাত্রছাত্রী, আমার প্রতিষ্ঠানে এলাম না। আপনারা কিন্তু সারা পৃথিবীর উন্নত বিশ্বের দিকে আপনারা তাকান, তারা কখনই কোনো ফালতু জিনিস নিয়ে মাথা কামায় না। তারা অলওয়েজ চিন্তা করে আমি আমার স্কিলকে কিভাবে ডেভেলপ করবো, আমি আমার কিভাবে দেশকে কন্ট্রিবিউট করবো, কাকে আমি উঠিয়ে নিয়ে আসতে পারি। যারা দেশের বাইরে যান, বাথরুমে গেলে আপনি দেখবেন যে আমাদের কর্মীদেরকে পাওয়া যায়, ভালো জায়গায় যাবেন দেখবেন আমাদের লোক নেই। কেন? দোষটা কিন্তু আমাদের, ওরা তো কোনো কাজ জানে না। ড্রাইভিং পছন্দ করো, আসো তুমি ভালো করে ড্রাইভিং শিখো। আমরা একটা জায়গা খুঁজে বের করবো, খালি জায়গা আছে, সেখানে আমরা ড্রাইভিং শিখবো। আমরা বলবো যে তুমি প্যাথোলজিস্ট হইতে চাও, শহীদুল্লাহ ভাইয়ের অলরেডি হসপিটাল আছে, ওনার সাথে আমরা সম্পৃক্ত করবো, উনি অলরেডি ওটা রেখেছে। যেহেতু আমার কাছে মনে হয় যে আমার কিছু আইডিয়া আসছে আপনাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার পর, আমি মনে হয় আইডিয়া গুলো একটু বলি, আর অন্যদিকে নাই গেলাম, কারণ অন্য সবাই সব ব্যাপারই কভার করেছে অলরেডি। প্রথম হচ্ছে নো ডাউট, যেমন আমার একটা অতীত ইতিহাস আছে, যেটা অনেকেই জানে। আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমি রোটারি ক্লাবের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্ট। আমি কেউ আমাকে বুঝবেন না, কারণ রোটারি ক্লাব যে কাজগুলো করে থাকে তার অবশ্যই প্রয়োজন আছে এবং অবশ্যই সাধুবাদ জানাই। আর একটা সময় কিন্তু প্রয়োজন ছিল চিকিৎসাকে প্রাধান্য দেওয়া, কারণ আমরা জানি যে আমাদের পূর্বপুরুষদের একটা বড় অংশ তারা কিন্তু আলটিমেটলি চিকিৎসার অভাবেই মারা গিয়েছে বা মারা যাওয়ার মতো অবস্থা তাদের তৈরি হচ্ছিল। সেই কারণে কিন্তু একটা সময় কিন্তু আমার মনে হয় যারা সমাজ হিতৈষীর সাথে সম্পর্কিত ছিল, আর্থিক বা বৈদ্যশীল যারা ছিল, তারা কিন্তু সমাজে মনে করেছে চিকিৎসা সেবাটাকে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। কিন্তু এখন কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, এখন কিন্তু পরিস্থিতিটা পাল্টাচ্ছে। কিন্তু এখনো যদি আমরা সেই 1960 সালে কি ছিল, 1950 1970 কি ছিল, সেই ধারণাটা কি রেখে দিই, আমার কাছে কেন জানি মনে হয় একটু ভুল হবে। তো সেই কারণে আমি বলবো, কারণ আপনারা আপনার পরিচিতি যেহেতু বলেন, আমি আমার পরিচিতির প্রেক্ষাপটেই বলছি। আমি কিন্তু ব্যবসা শুরু করি ডেফিনেটলি কম্পিউটার্স দিয়ে, আইটি ব্যবসা। এবং একটা সময় 97 96 আমি আমাদের প্রতিবেশী দেশ থেকে আমি কিন্তু বাধ্য হয়েছিলাম অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে আসতে, অনেকেই আমি নিয়ে আসছি মাদ্রাস থেকে। এবং আমার এখানে আনার পর কিন্তু 1 বছর 2 বছর কাজ করার পর স্বাভাবিক তারা বাংলাদেশের প্রতি মমত্ব থাকবে না, তারা কিন্তু ভালো ভালো কোম্পানিতে জব পাওয়ার পরে তারা আমাকে ছেড়ে চলে যায়। দেন আই রিয়েলাইজ যে তাহলে আমি কি এভাবেই চলবো আমার জীবন? আমি একটা সময় সেই বাঁদরের লাঠির মতো আমি উঠবো আর নামবো, উঠবো আর নামবো। তখন আমার মাথায় আসলো যে আমি কেন নিজে একটা শিক্ষা প্রতিষ্ঠান ডেভেলপ করি না। দেন আমি জানি যে অ্যাপটেক নেই, ঢাকা শহরে সব সয়লাভ। আমি ভাবলাম যে না, আমি আমার নিজস্ব সক্রিয়তা নিয়ে আমি দাঁড়াবো। এবং তখন অনেকেই আমাকে কৌতুক করেছে যে তুমি এদের মতো এত বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানির সাথে কম্পিট করে টিকতে পারবো না। কিন্তু আমি সেদিন অনেক সময় হাসির স্তরে বলেছিলাম, একটা সময় তো ওরা চলে যাবে, আমি টিকে থাকবো। আলহামদুলিল্লাহ আমার কাছে শুকরিয়া আদায় করি, ওরা অনেকেই দেশ ছেড়ে চলে গিয়েছে, বাট আমি কিন্তু বা আমার ডিআইটি এখনো কিন্তু নিজস্ব সক্রিয়তা নিয়ে টিকে আছে। তো যেই কারণে বললাম যে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি যখন রিয়েলাইজ করলাম যে আমি বাংলাদেশে ভালো লোক তৈরি করতে পারছি না, তখনই কিন্তু আমি এডুকেশন সেক্টরে আসি। কারণ আমার অর্থ বলি, বৃত্ত বলি, বৈভব বলি, সব কিন্তু আসছে কম্পিউটার ব্যবসা। এটা আমি কখনো অস্বীকার করি না এবং কোনো প্রয়োজন নেই। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি যদি পরবর্তীতে এডুকেশন সেক্টরে ইনভলভ না হতাম, তাহলে কিন্তু আমি এতগুলো কোম্পানি বা এতগুলো ভ্যালু এড করতে সক্ষম হতাম না। আজ কিন্তু আমার প্রতিষ্ঠানের টপ লেভেলের মেজরিটি পিপল কিন্তু আমারই ছাত্রছাত্রী, আমার প্রতিষ্ঠানে এলাম না। যেমন আমি যদি বলি যে একদম টপ টু বটম মেজরিটি কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। এবং এই জায়গা থেকে আমি আপনাদেরকে যে সাজেশন বলবো না, আমি বরং আপনাদের যে সম্পৃক্ত হতে চাই, কারণ সবাই তো সাজেশন দেয়, তাই না? মাইক্রোফোন পেলে আসলে কেউই তো ছাড়ে না। তো আমি সেই কারণে নিজে কিছু হোমওয়ার্ক করেছি। আমি মাঝে মধ্যে চেষ্টা করেছি, আপনারা 2-1 বলেছেন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তো আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে কিন্তু ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি ছাত্রদের জন্য কি করা উচিত, কোন ধরনের লোককে তৈরি করা উচিত, কোন ধরনের সেবা দেওয়া উচিত। আমাদের জনসংখ্যা কিন্তু আমি অনেক সময় বলি যে হয়তো 25 কোটির কাছাকাছি, হয়তো আমাকে অনেকে কিন্তু ভুল বুঝবে যে উনি কোথেকে আবার এটা আবিষ্কার করবে, জনসংখ্যা কোথা থেকে বেরোবে। আদমশুমারি বলতেছে 16.5 কোটি, প্রেডিক্ট করা হচ্ছে 17 কোটি, উনি কোথা থেকে বলছে 22 কোটি। তারপর আমাকেও কিন্তু আবার কালকে মিডিয়াতে আমি লিড নিউজ হয়ে যাবো। কিন্তু বাস্তবতাটা আপনারা খেয়াল করে দেখেন যে কিভাবে আনুপাতিক হারে লোকজন বেড়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে নিউ ইয়র্কে, আমেরিকাতে যান, লন্ডনে কিছু কিছু এলাকায় যান,
বাংলাদেশে ভর্তি হয়ে যাচ্ছে। এরা কারা? এরা কোথা থেকে আসে? এদের সংখ্যা কম না। তার মানে আমরা কিন্তু 2 কোটির উপরে লোক কিন্তু সরাসরি বাইরে থাকছে, এরও কিন্তু সঠিক পরিসংখ্যান। এখন বক্তব্য হচ্ছে, আমি কেন কথাগুলো বললাম, তার মানে এখন প্রেক্ষাপট আসছে, অবশ্যই আমাদেরকে স্কিল সাইডটাকে দেখতে হবে। আমি রোটারিয়ানকে বলবো যে আপনারা চাঁদপুর রোটারিয়ান যদি শুরু করেন, তো সেই জন্য আমি বলতে চাই যারা এখানে আপনারা আছেন, আপনাদের একটা মনের দিক দিয়ে আমরা বিত্তশালী, এটা থেকে অস্বীকার করবো। হয়তো আর্থিকভাবে অনেকের কোন রকম ক্রাইসিস থাকতে পারে, মনের দিক থেকে কিন্তু আপনারা বিত্তশালী বলি আপনারা রোটারির সাথে সম্পৃক্ত হচ্ছেন। তো সেই কারণে আমি বলবো যে আপনারা যদি চাঁদপুর রোটারি ক্লাব থেকে এই ধরনের একটা পদক্ষেপ নেন, আমি জানি এটা খুব কঠিন, কিন্তু এটাও সত্যি কথা বাস্তবায়ন সম্ভব। কারণ এই কারণে বাস্তবায়ন সম্ভব, কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি তো চায় কেউ না কেউ পদক্ষেপটা নেই, তাই না? উনি তো চায়। এবং আপনারা দেখেন এত প্রতিকূল পরিস্থিতির ভিতরেও কিন্তু আমরা একটা সামর্থ্য সাস্টেনেবল ইকোনমি থেকে আমরা আগাচ্ছি। আমাদের গুড গভর্নেন্স নাই, আমাদের সত্য কথা বলতে আমরা কিন্তু বিপদে পড়ি, ফেক নিউজ কিন্তু এখন জনপ্রিয়। আমাদের রাইট স্কিল আমরা দিতে পারি না, দেওয়ার কারণে আমাদের স্কিল হচ্ছে কি মিথ্যা কথা বলা, ফেক নিউজ বলা, কিভাবে মানুষকে মিথ্যাভাবে প্রবঞ্চিত করা যায়। মানুষকে মিথ্যা কথা বলে আপনি কিন্তু এখন জনপ্রিয়তা অর্জন করছেন। আপনি লক্ষ্য করবেন যে যারা এখন জনপ্রিয়, আমি কাউকে ছোট করছি না, তারা কিন্তু লট আজকে দেখবেন এক কথা বলে, কালকে সকালে দেখবেন আরেক কথা বলে, কিন্তু আমরা কিন্তু তাকিয়ে আবার দেখি। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের স্কিল। আমেরিকানরা কিন্তু এগুলিকে মাথায় ঘামায় না। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যদি যা বক্তব্য যদি বাংলাদেশে হইতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশের লোকজন মনে হয় আচ্ছা এনিওয়ে কি করতো আপনারাই ভালো করে জানেন। কারণ যে নিজেই বলে আমার চরিত্রের গুলো ঠিক ঠিকানা নাই, তাই না? তো সেই লোকটা কিন্তু আমেরিকাতে প্রেসিডেন্ট হচ্ছে কেন? বিকজ হি ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। সে প্রুফ করেছে তৃণমূল পর্যায়ে থেকে, সে সবাইকে কনভিন্স করেছে, তার সে স্কিল সে অর্জন করেছে, দ্যাটস হচ্ছে আজকে আমেরিকার প্রেসিডেন্ট। এবং আমেরিকা শুধু না, আপনারা কিন্তু সারা পৃথিবীর উন্নত বিশ্বের দিকে আপনারা তাকান, তারা কখনই কোনো ফালতু জিনিস নিয়ে মাথা ঘামায় না। তারা অলওয়েজ চিন্তা করে আমি আমার স্কিলকে কিভাবে ডেভেলপ করবো, আমি আমার কিভাবে দেশকে কন্ট্রিবিউট করবো, কাকে আমি উঠিয়ে নিয়ে আসতে পারি। এই জায়গাতে আমরা বলবো চাঁদপুর রোটারি ক্লাব যদি উদ্যোগটা নেয়, একটা জায়গায় টেকনিক্যাল এডুকেশন, আমরা 14 জায়গায় যেতে পারবো, আমরা বলবো ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমরা সব জায়গায় যেতে পারবো না। অ্যাটলিস্ট যদি চাঁদপুরের লোকজন যদি এই রোটারি ক্লাব যদি এই উদ্যোগটা নেয় যে আমরা চাঁদপুরে কোন লোককে স্কিল ম্যাট্রিক স্কিলটা ডেভেলপ করে দেবো, সেই স্কিলটা কি হতে পারে? সেই স্কিলটা কিন্তু আমি আবারও বলছি, আমি তাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আমি তাকে বলবো তুমি ড্রাইভিং পছন্দ করো, আসো তুমি ভালো করে ড্রাইভিং শিখো। আমরা একটা জায়গা খুঁজে বের করবো, খালি জায়গা আছে, সেখানে আমরা ড্রাইভিং শিখবো। আমরা বলবো যে তুমি প্যাথোলজিস্ট হইতে চাও, শহীদুল্লাহ ভাইয়ের অলরেডি হসপিটাল আছে, ওনার সাথে আমরা সম্পৃক্ত করবো, উনি তো অলরেডি রোটারি করেছেন। উনি বলবে যে ঠিক আছে আমি প্যাথোলজিস্টে আমার কিন্তু এক্সপার্ট পাচ্ছি। ওনারা পায় না, ভালো লোক পায় না, ওনারা কিন্তু ওনাদের প্রত্যেকটা জায়গায় দেখবেন যে লোক পাচ্ছে না, তখন ওনারা কি করে ওনাদেরকে ট্রেনিং দেয়, ট্রেনিং দেওয়ার পরে 2-3 পরে সে দেশের বাইরে চলে যায়, ভালো জব করে চলে যায়। কিন্তু আমি যদি কন্টিনিউয়াস যদি বলি যে চাঁদপুরে আমার এই প্যাথোলজিস্ট, আবার হেলথ সেক্টর, ট্যুরিজম সেক্টর, এইভাবে হাজার হাজার সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে যদি আমরা 2 মাস 3 মাস করে ট্রেনিং গুলো দিয়ে দিতে পারি, তাহলে সুবিধা কি হবে যে আপনারা দেখেন আমাদের দেশে কিন্তু এটা আপনাদেরও কষ্ট লাগে, যারা দেশের বাইরে যান বাথরুমে গেলে আপনি দেখবেন যে আমাদের কর্মীদেরকে পাওয়া যায়, ভালো জায়গায় যাবেন দেখবেন আমাদের লোক নেই। কেন? দোষটা কিন্তু আমাদের, ওরা তো কোনো কাজ জানে না, ওরা শুধু বলে আমি সৌদি আরব যেতে চাই, বলে আমি দুবাই যেতে চাই। তো অনেকটা আমি জিজ্ঞাসা করি, কারণ আমি মাঝে মধ্যে এমন লোকরাও পাই যে ও যখন বলে আমি বাংলাদেশ, ওর কথা আমি বুঝি না কি বলবো, তাই না? ওর বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝার চেষ্টা করি যে ও কি বুঝতে চাচ্ছে, কারণ বাংলাটাও তারা ভালো করে শিখে নেয়, অথচ চলে যাচ্ছে বিক্রি সম্পত্তি বিক্রি করে সে সৌদি আরব চলবে। তো আমরা যদি এই জায়গাটায় যদি একটু কাজ করি, কারণ এই জায়গাটার জন্য দায়িত্ব ছিল কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা যদি একটা স্কিল ডেভেলপ করি, সেই স্কিলটার জন্য আপনাদের কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে। লাকিলি আপনাদের কিন্তু একটা নিজস্ব একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, রোটারি একটা ভবন আছে, ভবনগুলো আপনাদের পাশেই কিন্তু আবার আপনারা ছোট্ট একটা টোকা দিলে আপনারা সাংবাদিকদের সাথে আজকে কথা বললাম, তারাও কিন্তু ভালো কাজ করতে চায়। আমরা সাংবাদিকদের অলরেডি প্রেস ক্লাবের সেক্রেটারিও কিন্তু এখানে আছে, তাহলে ওনারা কিন্তু রেডি ভালো কাজ করার জন্য। তাহলে আমরা 2 পক্ষ সমন্বয় করে কালকে সকালে যদি আপনারা এই ধরনের একটা পদক্ষেপ নেন যে এই এলাকাতে কোনো ছেলে মেয়ে কোনোভাবে স্কিল ছাড়া বেকার কেউ থাকবে না, এরই হয় আমরা তাদেরকে ট্রেন আপ করা। এবং রোটারি ক্লাব চাঁদপুর এবং সেটার সাথে প্রেস ক্লাবও সম্পৃক্ত হবেন। আমি যে কাজটা করতে পারবো, যেহেতু লাকিলি আমার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেহেতু আমার আমাদের সম্ভবত 6টা পলিটেকনিক ইনস্টিটিউট আছে, রাইট?
কয়টা? হ্যাঁ, 6টা পলিটেকনিক ইনস্টিটিউট। আমাদের 7টা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ আছে, যেটা অনেকে জানে না। হয়তো সবাই ওই ড্যাফোডিল ইউনিভার্সিটি গিয়েছিল, কিন্তু আলটিমেটলি আমাদের অনেকগুলো কিন্তু এই ধরনের অপরচুনিটি আছে। তো আমরা যদি ধরে নিই, এবং লাকিলি আমি কিন্তু সাহসী উদ্যোগ নিয়ে আমি বাবুরহাটে, আপনারা জানেন যে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আমি অলরেডি সেখানে প্রতিষ্ঠা করছি। এটা সম্ভবত কয়তলা? 6তলা একটা ফুল বিল্ডিং রেডি। সো আপনারা রোটারি ক্লাব যদি প্রেস ক্লাবের সাথে সম্পর্কিত করে লেটস ট্রাই, আমরা আগে 10টা বা 12টা স্কিলকে আইডেন্টিফাই করি। 12টা-10টা স্কিলকে আইডেন্টিফাই করতে আমরা কিন্তু সুবিধা হবে। যেমন চাঁদপুরে যারা ফুড প্রোডাক্ট করে তারা হয়তো বলবো আমরা প্রপার মেকানিক্স পাই না। যিনি হয়তো হোটেল চালাচ্ছে বলবো যে আমি ভালো হোটেল বয় পাই না। যিনি হয়তো বা হেলথ সেক্টরে সে হয়তো বলে আমি ভালো নার্স পাচ্ছি না। যিনি হয়তো গার্মেন্টস এর নিচে তিনি হয়তো বলবো আমি ভালো সেলাই করার লোক পাচ্ছি না। এক একটা সেক্টরে এক এক রকম প্রবলেম, আমি এত ডিটেলসে যাচ্ছি না। কেউ হয়তো আইটিতেও কিন্তু টাইপিং করার জন্য লোক চায়, তাই না? অনেকে চায় যে আমি একটু ডিজাইন করতে চাই, আমার ছবিগুলো একটু স্ক্যানিং করো। ছোট 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 কাজগুলো যদি আমরা সেগমেন্টাইজ করতে পারি, করে যদি আমরা মনে করি যে না আমরা এই বছরে এত হাজার লোককে আমরা ট্রেনিং দিই, তো সেই ট্রেনিং এর জন্য কিন্তু আপনাদের প্রথম প্রয়োজন ছিল রিসোর্স। একটা রিসোর্স অলরেডি আপনাদের আছে, অ্যাটলিস্ট আপনারা এখানে কথা বলতে পারবেন। দ্বিতীয় রিসোর্সটা আমরা লাকিলি যদি চাঁদপুরে আমি অনেকগুলো প্রতিষ্ঠান করেছি, এবং আপনারা নিজেরা হয়তো অনেকেই জানেন না, আমি আপনাদেরকে আমন্ত্রণ দেবো যে আমি আজকে চাঁদপুর কলেজের যে বিল্ডিংটা বাবুরহাটে আমি নিজে ভিজিট করেছি। আমি অনেকটা অবাক হয়েছি, অনেকগুলো সুন্দর সুন্দর ফ্লোর পড়ে আছে, এগুলো ব্যবহৃত হচ্ছে। সুতরাং এই ফ্লোর গুলো সেখানে আছে, আপনারা সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিতে পারবেন। বিএসডি এর সামনে আমার মনে অ্যাটলিস্ট 2.5 থেকে 3 একর জায়গা সেখানে আমার আছে। সেখানে যদি আপনারা মনে করেন যে না আমরা এই জায়গাতে কিছু কিছু অপরচুনিটি তৈরি করে দিব, কারণ আমি একটা কথা ভালো হচ্ছে, আমাকে কেউ ভুল বুঝবেন না, ডাক্তার কিন্তু এখন অনেক হসপিটাল আছে, অনেক কিছু আছে। অফকোর্স আপনারা যা করছেন সেটা সমাজে ভ্যালু অ্যাড করছে, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই জনগোষ্ঠীকে যদি আমরা পরিবর্তন না করি এবং এই ধরনের একটা কি বলা যায় নেটওয়ার্ক বা একটা শক্তিশালী সম্পর্ক ডেভেলপ না যদি করি, তাহলে আপনারা ভালো কাজ করবেন, কিন্তু সমাজ তো পরিবর্তন হচ্ছে। সমাজ কিন্তু দিন দিন অবক্ষয় হচ্ছে। যে আমরা যদি স্কিলটাকে আমরা একটু ডেভেলপ করতে চাই, আমরা যদি স্কিল ডেভেলপ করতে চাই, এবং এটার জন্য আমি খুব সহজেই বলবো যে আমি জাস্ট একটু যদি আপনাদেরকে পড়ে শোনাই, আমি যেগুলো একটু নোট করেছি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। অনেকেই হয়তো আপনারা কনফিউজ থাকতে পারেন যে এটাতে কতগুলো, অনেকগুলো মাধ্যম আছে। আমি জাস্ট ছোট করে কয়েকটা মাধ্যম যদি আমি বলি, যেমন সোশ্যাল ওয়ার্ক। দেখেন এটাও কিন্তু একটা স্কিল। আমি সোশ্যাল ওয়ার্ক করবো, এনজিওতে ওয়ার্ক করবো, বাট আমার কোনো স্কিল নাই। তো সোশ্যাল ওয়ার্কটা কি? সোশ্যাল ওয়ার্কটা হচ্ছে তার স্যানিটেশন করা, তার বাচ্চাটাকে পড়াশোনা করে, জানে না, তাহলে এটাও কিন্তু একটা ট্রেনিং। সোশ্যাল ওয়ার্কের উপরে আমরা হয়তো যারা ভালো করছে আমরা ব্র্যাক বা অন্যান্য ভালো অর্গানাইজেশন ট্রেনিং করতে পারি। এনভায়রনমেন্টাল সাইড, এখন এনভায়রনমেন্টাল বলতে এইটা আবার কি, এটা তো এখানে দরকার নেই না। এখানে নার্সারি আছে, বাংলাদেশের সবার মন মানসিকতা পরিবর্তন হচ্ছে। আমরা কিন্তু আরো 50টা, আরো 100, আরো 200 নার্সারি হইতে পারি, তাই না? আপনারা দেখেন আজকে এখানে সবাই তো বরণ করে নিয়ে ফুল দিয়ে, এই ফুলগুলো আসছে কোথেকে? নার্সারি থেকেই তো আসছে। তাহলে এটা কিন্তু মার্কেট বড় হবে। আপনারা এখানে বলছেন হেলথ কেয়ারে যেমন মেডিকেল টেরাপিউটিক টেকনোলজি, ফিজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, লট অফ কিন্তু অপরচুনিটি আছে এখানে, প্রায় 17-18টা, আমি সব দিকে যাচ্ছি না। ঠিক একইভাবে আপনাদের সাপ্লাই চেইন, লক্ষ লক্ষ লোক দরকার সাপ্লাই চেইন। কারণ একটা প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে, কে নিবে, কিভাবে নিবে, কোন জায়গায় নিবে, কোন জায়গায় সোর্সিংটা ভালো হয়, এটার উপরে কোনো ট্রেনিং কেউ নিতে চায় না। শুধু বলে যে আমি এখান থেকে বসে জানে না, 2 দিন পরে বলে আমি তো লস করছি, আমার দ্বারা হবে না। তাহলে সাপ্লাই চেইনে কিন্তু আপনার লট অফ সাপ্লাই চেইনে একটা আছে লজিস্টিক এন্ড ট্রান্সপোর্টেশন, একটা আছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, একটা আছে প্রকিউরমেন্ট, একটা আছে আপনার সাপ্লাই চেইন যে অপটিমাইজ করা। যে এখন মনে করেন যে কারো একটা দোকান হয়তো একটা চেইন শপ আছে মতলবে, সে কিন্তু জানে না চাঁদপুরের শপে তার প্রোডাকশনটা আছে। তো এটাকে অপটিমাইজেশন, এগুলোর জন্য কিন্তু ট্রেনিং দরকার। একইভাবে আমরা জানি যে অনেক ক্ষেত্রে মানব সম্পদ আমরা বলি, তাই না? সেখানে কিন্তু দেখেন পারফরমেন্স কিভাবে বাড়ানো যায়, এটার জন্য কিন্তু কাউকে ট্রেনিং দেওয়া হয়, এটার জন্য কিন্তু লোক আছে। এখানে অনেকগুলো সেক্টর আমি আইডেন্টিফাই করছি। প্রোডাক্ট ডিজাইন এখন কিন্তু আপনি ঘরে বসে শিখতে পারছেন, 3D ডিজাইন শিখতে পারে, সে ইউজারকে রিসার্চ, আপনার ইউজার কি চায়, কিভাবে চায়, মানে এখানে কিন্তু প্রোডাক্ট ডিজাইন, ইউজার রিসার্চ করা এবং ডিজাইনের সাথে মানুষের যে আদার যে কম্বিনেশন গুলো আছে, এগুলো কিন্তু আমরা ট্রেনিং দিতে পারি। এগুলো কিন্তু 15 দিন 1 মাসের ট্রেনিং, এবং এই ট্রেনিং গুলো হলো ওরা কাজ ইন্টেরিয়র ডিজাইন। আপনারা যে কেউ বাড়ি করতে চান, আপনারা চান যে আমার বাড়িটা একটু ইন্টেরিয়র সুন্দর হোক, না ওনার বাড়িটা খুব সুন্দর, তারপরে এই ধরনের শর্ট কোর্স গুলো আছে ইন্টেরিয়র, কিন্তু এগুলো অলরেডি আমাদের বিএসডি তে আছে। কিন্তু এগুলো কিন্তু আপনাদের যদি সম্পর্ক না থাকে, এগুলো কিন্তু আমরা জনপ্রিয় করতে পারবো। ইন্টেরিয়র ভিতরে যেমন স্পেস প্ল্যানিং এর লেআউট,
যে একটা ছোট স্পেসের ভিতরে আমি কিভাবে দোতলা তিনতলা করে আমি বাড়িটাকে ইউটিলাইজ করতে পারবো। ইন্টেরিয়র ভিতরে আছে ফার্নিচার, লাইটিংটা আমি কিভাবে ফার্নিচার গুলো কম্বিনেশন করতে পারি। ইন্টেরিয়র ভিতরে আছে ম্যাটেরিয়াল সিলেকশন করা, কালার, মানে লট অফ আছে, তাই না? আবার দেখেন এই কালারের ভিতরে কিন্তু আবার 10টা ক্যাটাগরি আছে। যে আমি যদি এখন যে বলি বার্জারকে, যে আমার এখানে 10টা 12টা 50টা ছেলে আছে, তার কালারের উপরে কম্বিনেশনটা ট্রেডিং করা আছে, বার্জার কিন্তু তাকে ডিলারশিপ দিবে, বার্জার তাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, ভাই তুমি যাও, তোমাকে আমি কমিশন দিচ্ছি তুমি যদি আমার প্রোডাক্টটা সেল করে দিতে পারো। তো এইভাবে লট অফ ব্যাপার আছে। আমি আলটিমেটলি সবগুলোতে গেলে অনেক সময় লাগবে। আপনারা জানেন এখন রোবোটিক চলে আসছে, এখানে কিন্তু এগ্রিকালচারের দিকে যান। আপনি এগ্রিকালচার একটু আগে আপনি কুমিল্লা থেকে আপনারা বললেন যে মৎস্য বাংলাদেশ, ট্রু। এটা আমিও যখন বাইরে গিয়ে বলি বাংলাদেশ পৃথিবীতে 4th লার্জেস্ট ফিশ প্রডিউসার, আর জোকিং স্মল কান্ট্রি পিলার্স, হাউ ক্যান ইউ ডু ইট? আচ্ছা আসো বাংলাদেশে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে হাউ ইউ আর ডুইং। যেমন দেখেন আমি এবার একটা ছোট্ট কাজ করেছি, আমি বলতে আমি না, আমরা, আমি বলতে আবার অন্যায় হয়ে যায়, যে আমরা যারা বন্যা হলেই সময় আমরা বলি প্রাণ দেই, কাপড় চোপড় দেই, কেউ খাওয়া নিয়ে যায়। আর ভাই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফসল, বন্যা বেশি ক্ষতিগ্রস্ত হয় গাছগাছরা। তো আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের যিনি আছে দায়িত্বে, প্রফেসর আব্দুল রহিম, বাংলাদেশের নাম করা বিজ্ঞানী, ওনাকে আমি বললাম যে আপনি তো একজন সেলিব্রিটি, আপনি কেন বাংলাদেশের বীজ রোপণ করে বীজটাকে 1 ইঞ্চি বড় করেন, করে আপনি লক্ষ লক্ষ আপনি চারা দিয়ে দেন, পেঁপে চারা, এই চারা, সেই চারা। তাহলে কি হবে, মানুষগুলো কিন্তু যখন বন্যার পানিটা চলে যায় তখন কিন্তু সেটা ফার্টাইল হয়। আপনি সেখানে বসে দেন, সে 1 মাস 2 মাস 3 মাস কিন্তু ফল পাবে। এবং এই আইডিয়াটা উনি অ্যাকসেপ্ট করে আমাদের প্রায় 200-250 ছাত্রছাত্রীকে ব্যবহার করে, ওনাকে প্রথম আমি সম্ভবত 4-5 লাখ টাকা দিলাম, পরবর্তীতে উনি নিজেও অনেক ফান্ড ম্যানেজ করেছেন। এবং আমি সেদিন দেখলাম 3.5 কোটি চারা উনি সারা বাংলাদেশে বিলি করছে। এখন দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক তাকে আসছে, এটা একটা বেস্ট মডেল, যেটার মাধ্যমে তো আমরা আমাদের কোনো চিন্তাই করি নেই, সবাই কি বাড়ি বানিয়ে দাও, ঘর করে দেওয়া হচ্ছে। নো, আপনার এগ্রিকালচার দিতে, এগ্রিকালচারের ভিতরে কিন্তু অনেক রকম সেক্টর আছে। আপনারা জানেন এগ্রিকালচার কিন্তু কর্ড কাল্টিভেশন আছে, লাইভ স্টক ম্যানেজমেন্ট আছে, আপনাদের সাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিসেস আছে, এগ্রিকালচার টেকনোলজি, মেশিনারিজ আছে। মেশিনারিজও কিন্তু এখন বিরাট একটা সেক্টর। তো এইভাবে আমরা প্রত্যেকটা কনস্ট্রাকশন, আমরা শুধু কনস্ট্রাকশন বলি রাজমিস্ত্রি না, কনস্ট্রাকশনের ভিতরে কিন্তু আপনারা জানেন যে সেখানে প্লাম্বার আছে, ইলেকট্রিশিয়ান আছে, কার্পেন্টারি আছে, তাই না? বিল্ডিং আপনার কোডস মেইনটেইন করা, সেফটি রেগুলেশন মেইনটেইন করা, এগুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট করা, অনেকগুলো কিন্তু ফ্যাক্টর আছে। এগুলো যাই হোক, আমার কাছে শয়ে ডিজাইন আছে। তো আমার বক্তব্যটা হলো এই যে আমি লিস্টটা করলাম, আপনারা একদিন বসেন, আপনাদের যে নতুন কমিটি যেহেতু নজরুল লাকিলি আমার সাথে কাজ করছে, তার একটা সুবিধা আছে, সেটা ডেফিনেটলি অনেকেই জানে। আমাদের কিছু কিছু স্ট্রেংথ আছে, লেটস ইউটিলাইজ দ্য স্ট্রেংথ। আমরা যদি বলতে পারি একটা সময় 2 বছর 3 বছর পর যে ইকবাল ভাই একটু আগে বললেন, আমার কেন জানি মনে হয় রোটারি ক্লাব চাঁদপুর নোবেল পেতে, কেন? কারণ বিকজ একটা সাস্টেনেবল মডেল তৈরি করেছে। যদি ডিক্লেয়ার করতে পারে যে এই এলাকার ছেলে মেয়েরা বেকার নাই, তারা স্কিল ডেভেলপ করেছে, তার সাথে দেশের বাইরে যাচ্ছে, তারা প্রচুর ফরেন কারেন্সি আর্ন করছে, কোনো রাস্তাঘাটে কোনো ছেলে মেয়ে এখন আর পাওয়া যায় না, তারা সবাই শিক্ষার পিছনে ঘুরছে, তারা আর্নিং এর পিছনে ঘুরছে। এবং দিস ইজ কল্ড সার্কুলার ইকোনমি। কামাল ভাই যদি ভালো থাকে, ওনার থেকে পয়সা নিয়ে কিন্তু আমার মনে শহীদুল্লাহ ভাই নিবে, শহীদুল্লাহ ভাই থেকে পয়সা নিয়ে আমার কিন্তু আরেকজন ইকবাল ভাই নিবে, ইকবাল ভাইকে সুভাষদার কাছে নিবে। দিস ইজ কল্ড সার্কুলার ইকোনমি। আমরা যদি সবাই কোনো না কোনো ভাবে কাজ করতে পারি, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, কিন্তু এইভাবে আমরা কিন্তু সবাইকে ভালো রাখতে সক্ষম। আমার চাঁদপুরে যদি মডেলটা আপনারা করতে পারেন, কিন্তু আমি আবারও রিপিট করছি যে লাকিলি চাঁদপুরে আমি অনেকগুলো সেট আপ করেছি। আমার স্কুল আছে 2টা, এখানে কলেজ আছে 2টা, এখানে আপনার মনে করেন যে নার্সারি থেকে আরম্ভ করে ভোকেশনাল ট্রেনিং। কারণ আপনাদের কিন্তু এখানে আবারও রিপিট করছি, আপনাদের নৈতিক সাপোর্ট না হলে কিন্তু আমি পারবো না, আমার একটা পক্ষে কখনই সম্ভব। আমি আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধটা হচ্ছে, যেমন আপনারা যাকে অলরেডি আপনারা অ্যাওয়ার্ড দিলেন, সেখানেও আমরা বলবো এটাও একটা স্কিল, আপনার অনেকেই কাজে লাগান। উনি যদি মাসে একটা দিন বা 2 মাসে বা 6 মাসে যদি একটা দিন আসে, আমি আপনাদেরকে ক্রিকেট গ্রাউন্ড করে দিব, ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ড করে দিব। এটা একটা স্কিল, কিন্তু এটা কিন্তু আপনার অন্যভাবে নেবেন না, এটা একটা ভালো স্কিল। কিন্তু কেন স্কিল? ভালো ক্রিকেট জানলে সে কিন্তু অস্ট্রেলিয়াতে ফুল স্কলারশিপ পাবে, ভালো ক্রিকেট জানে সে নিউজিল্যান্ডে ফুল স্কলারশিপ পাবে, সে ইংল্যান্ডে ভালো স্কলারশিপ পাবে। যেসব দেশ সাধারণত যে স্পোর্টস গুলোতে তাদের র্যাঙ্ক আছে, ভালো নজর আছে, তারা কিন্তু ফুল স্কলারশিপ দিয়ে দিয়ে দেয়। তো সেই জায়গায় এটাও কিন্তু একটা স্কিল। কিছু ছেলে বা কিছু লোকের চাপ করে কর্মসংস্থান হওয়ার কারণে আমার কাছে তো পার্সোনালি ভালো, আই এম অলসো ফিলিং প্রাউড, তাই না? কারণ আমি আজকে যখন সকালে স্কুলে গেলাম, অনেকেই এসে পরিচয় হলো আমি কিন্তু আপনার প্রতিষ্ঠান অমুকের মেয়ে, অমুকের ছেলে, অমুকের এটা। তো এটা কি আমার কাছে ভালো লাগে না? তাই না? তো এটা তো আমার কাছে ভালো লাগে। এবং আমি কিন্তু আমি বলি যে আমার প্রতিষ্ঠানে এমন অনেক আছে
যে যাদেরকে বলা আছে, যেমন মনে করেন হয়তো একজন আমার গাড়ির ড্রাইভার, আমি তাকে ছোট করছি না, সে হয়তো একদিন বলে স্যার খুব ভালো লাগছে আজকে। আমি কেন? আজকে আপনি আমার ছেলের সাথে কথা বলছেন, তোমার ছেলে তো ঠিক আছে বলে আপনি না তাদের স্কলারশিপ দিয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এখন তো সে আপনার ওই প্রতিষ্ঠানে জব করে, আপনি তার সাথেই কথা বলছেন আজকে। আমি আলহামদুলিল্লাহ, কিন্তু ভালো কিছু নাই। তারপরে হয়তো আমি একজন আমাদের দারোয়ানকে দেখলাম, যে একদিন দেখলাম যে অন্য একটা জায়গা, তুমি চাকরি করো না? স্যার মেয়ে তো আমার করতে দেয় না। কেন? বলে স্যার আপনি আমার মেয়েটাকে পড়াইছিলেন না। যে হ্যাঁ, তো এখন কি হচ্ছে, প্রবলেম কি? ও তো এখন ব্রাক ব্যাংকের অনেক বড় অফিসার। ও বলে বাবা এই চাকরি করলে আমার প্রেস্টিজ থাকবে না। এই জন্য বলছি যে আমরা যদি স্কিলটা দিতে পারি, বারবার একটা কথা বলছি, স্কিল দিতে পারলে সমাজটা পরিবর্তন হবে। এর থেকে আপনারা থেকে আমি কেউ আমাকে ভুল বুঝবেন না, কেউ কোনোভাবে অন্যায় ভাবে নেবেন না। আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, তাই না? তখন খুবই সিরিয়াস হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ নিজে যেখানে বলছে তুমি মানুষের উপকার করার থেকে বড় কিন্তু আনন্দ এবং মানবতা বোধের থেকে বড় কিছু নাই। এবং আল্লাহ কিন্তু নিজেও বলছে তোমার অনেক গুনাহ আমি মাফ করে দিতে পারি, কিন্তু মানুষের হক যদি তুমি নষ্ট করো সেটা আমি তোমাকে মাফ করবো। এটা আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে বলছে যে তোমার সবকিছু আমি মাফ করতে পারি, তুমি নামাজ পড়ো না, দুটো আরেকটা জিনিস মাফ করো না, শিরক, তাই না? আল্লাহ বলছে যে আমি শিরক, এবং তুমি মানুষকে যদি হক নষ্ট করো, ক্ষতি করো, তাহলে আপনি মানুষের উপকার যখন করছেন, সেই মানুষটা যে উপকৃত হচ্ছে তার বেনিফিট কি আমরা আপনাকে দিবে না? এর থেকে সাদাকা কি বড়? সাদা কিন্তু অনেকেই মনে করে আমি পয়সা দিলাম এটাই মনে সাদাকা। নো, আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করেন, জ্ঞান বিলিয়ে দেন, এর থেকে বড় সাদাকা কিছু নাই। আমার মনে হয় অনেক কথা বলে ফেললাম, আর কথা বাড়াইতে চাই না। আমি শুধু আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই যে আপনারা রোটারি ক্লাব থেকে আপনারা এই ইনিশিয়েটিভটা নেন। আমার বিশ্বাস যে চাঁদপুরে অ্যাটলিস্ট আপনারা মডেল হিসেবে একটা বা দুইটা ইউনিয়নকে বেছে নেন, একটা দুটো ইউনিয়নকে বেছে নেন। এবং যদি একটা দুটো ইউনিয়নকে আপনারা বেছে নেন, আমি আবারও রিপিট করছি যে আমার যে সামর্থ্যটুকু আছে বা আমার যে রিসোর্সটুকু আছে, সেই রিসোর্সটুকু আমি আপনাদেরকে দিতে পারি। এটাই হলো আমার বলতে পারি। এই জায়গাটা আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, আর্থিকভাবে হেল্প করতে পারবো, মেশিনারিজ দিয়ে হেল্প করতে পারবো, লোক দিয়ে হেল্প করতে পারবো, সবকিছু দিয়ে আমি হেল্প করতে পারবো। এবং এটা চাঁদপুরই সম্ভব, অন্য জায়গায় গেলে তো আমি পাবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।